আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও প্রিয় সহকর্মী, যে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাস দেখছেন সকলকে জানাই হারুন মোল্লা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সুস্বাগতম। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, হারুন মোল্লা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। এবং হারুন মোল্লা ডিগ্রি কলেজ কর্তৃক নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করে তোমাদের পড়াশুনো চালু রাখছো। আমি আমার ক্লাসের শুরুতেই ধন্যবাদ জানাই হারুন মোল্লা ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ স্যার প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারকে, এবং আরও ধন্যবাদ জানাই হারুন মোল্লা ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য প্রতিদিন রুটিন মাফিক অনলাইন ক্লাস পরিচালিত করে আসছে। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসে শুরু করি। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের জনসংখ্যা, আত্মকর্মসংস্থান এবং মানব সম্পদ অধ্যায়ের আমরা আজকের লাস্ট ক্লাসটি শুরু করব। তাহলে আজকের শ্রেণী হলো দ্বাদশ। অর্থনীতি দ্বিতীয় পত্রের আমরা চতুর্থ অধ্যায় তাহলে শ্রেণী দ্বাদশ অর্থনীতি দ্বিতীয় পত্রে চতুর্থ অধ্যায়ের নাম হলো জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি। আমরা এখান থেকে জনসংখ্যা, মানব সম্পদ অধ্যায়টার নাম, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু আছে, যে শর্ট সিলেবাসে যে পরীক্ষা হবে 2021 এবং 2022 সালের, তার মধ্যে এই অধ্যায়টাও আছে, জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান এই অধ্যায়টা আছে। তাহলে আমরা জনসংখ্যার বেশিরভাগ বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা জনসংখ্যার কাঠামো নিয়ে একটু আলোচনা করব, তারপরে মানব সম্পদ, তারপর আত্মকর্মসংস্থান দিয়ে আমরা এই অধ্যায়ের কাজ শেষ করব। এটা একটা সোজা অধ্যায়। এখান থেকে মূল কোশ্চেনটা আসে হলো যে জনসংখ্যা সম্পর্কে দুটি তথ্য আছে, একটা হলো ম্যালথাসের জনসংখ্যা তথ্য, একটা হলো কাম্য জনসংখ্যা তথ্য। তাহলে আমি একটু মনে করিয়ে দিই যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য হলো জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে, এবং প্রত্যেক 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়। একটা পর্যায়ে প্রাকৃতিকভাবে জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়ে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। এই ধারণাটাকে বলা হয় ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। আর কাম্য জনসংখ্যা তথ্য হলো কি, একটা দেশের যে পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সর্বোচ্চ হবে, সেই পরিমাণ জনসংখ্যাকে বলবো আমরা কাম্য জনসংখ্যা বা আধুনিক জনসংখ্যা তত্ত্ব। এখন এর মধ্যে আরও এক বিষয় আছে যে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো কী, স্থূল জন্মহার কী, স্থূল মৃত্যুহার কী, এগুলো নিয়ে আমরা আলোচনা আগেই করেছি। আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশের জনসংখ্যার কাঠামো। বাংলাদেশের জনসংখ্যার কাঠামো। জনসংখ্যার কাঠামো। তাহলে বাংলাদেশের জনসংখ্যার কাঠামোর মধ্যে যে বিষয়গুলো আছে, তাহলে বাংলাদেশের জনসংখ্যার কাঠামোর মধ্যে বিষয়টা কি, যে একটি দেশের অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব কি, তার প্রভাব কীরূপ তার বহুল অংশে নির্ভর করে জনসংখ্যার ভৌগোলিক আয়তনের প্রেক্ষিতে মোট জনসংখ্যার এবং তার গঠন প্রকৃতি ও কাঠামোগত বৈশিষ্ট্যের উপর। তাহলে দেখো, সেই বিষয়গুলো জনসংখ্যার কাঠামোর মধ্যে প্রথম আছে কি মোট জনসংখ্যা। 1 নম্বর যে পয়েন্টটা হলো সেটা হলো
মোট জনসংখ্যা কাঠামোর মধ্যে কি কি আসে সেই বিষয়গুলো একটু খেয়াল করো। তাহলে 1 নম্বর আসছে হলো মোট জনসংখ্যা। তাহলে এখন দেখো আমাদের দেশের বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। বাংলাদেশের ভৌগোলিক আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশ পৃথিবীর মোট ভূখণ্ডের 3,000 ভাগের 1 ভাগ, অথচ বাংলাদেশ জনসংখ্যার দিকে পৃথিবীর 8ম বৃহত্তম জনসংখ্যা দেশ। তাহলে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হলো কি 8মতম পৃথিবীর স্থান দখল করে আছে। তাহলে এটা হলো মোট জনসংখ্যার একটা বিষয় আমরা বুঝতে পারলাম। এরপর আমরা দেখো তাহলে মোট জনসংখ্যা হলো এখন বর্তমানে আমাদের মোট জনসংখ্যা প্রায় 20 কোটির মতো, প্রায় 20 কোটি, প্রায় 20 কোটি জনসংখ্যা হবে আশা করা। 2011 সালে কিন্তু এটা আদমশুমারি অনুসারে মোট জনসংখ্যা দেখাচ্ছিল হলো 14.97 কোটি। আমরা যদি 11 সালে আদমশুমারি অনুসারে যাই, 2011 সালে আমাদের আদমশুমারি হয় সরি 2011 সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা হলো তোমার 14.97 কোটি, কিন্তু সেটা এখন বর্তমানে 20 কোটির উপরে বা হতে পারে খুব সম্ভব। তাহলে মোট জনসংখ্যার অবস্থান হলো এটা। তাহলে এই একটা বিষয় গেল। তাহলে জনসংখ্যার কাঠামোর মধ্যে কী কী বিষয় আসে সেই বিষয়গুলো দেখতেছি। তারপরে নারী পুরুষের হিসাবে জনসংখ্যা বন্টন। 2 নম্বর হলো নারী পুরুষের হিসাব। নারী ও পুরুষের হিসাব। দেখো নারী ও পুরুষের হিসাবে আদমশুমারি অনুসারে 2011 সালের তোমার আমাদের পুরুষের সংখ্যা হলো 7,49,80,386 জন। তাহলে এক্ষেত্রে আমরা 2011 সালের আদমশুমারি আলোচনা করছি। এখানে পুরুষ কি পরিমাণ আছে দেখো, পুরুষের সংখ্যা হলো তোমার 7,49,80,386 জন। আর তোমার মহিলার সংখ্যা আছে কত, মহিলা এদের সংখ্যা আছে হলো প্রায় সমান 7,47,91,978 জন। তাহলে এটা হলো নারী পুরুষের হিসাবে জনসংখ্যা বাংলাদেশের অবস্থান হলো এটা। পুরুষ এত, দেখো পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য খুব বেশি না। এখানে আছে 49 লক্ষ, এখানে আছে 47 লক্ষ, 2 লক্ষর একটা আপ ডাউন আছে যে পুরুষ বেশি। তাহলে নারী পুরুষের হিসাবে বাংলাদেশের জনসংখ্যার পরিস্থিতি হলো এটা। 2 নম্বর গেল। এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। তোমরা একটু বইয়ের মধ্যে আছে, বইগুলো দেখলে আরও মাথায় থাকবে। 3 নম্বর যে বিষয়টা আছে জনসংখ্যার ঘনত্ব। আমরা আলোচনা করছি 2011 সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যার ঘনত্ব। তাহলে জনসংখ্যার ঘনত্ব বিষয়টা হলো কি প্রতি বর্গ কিলোমিটারে কী পরিমাণ লোক বসবাস করে সেই বিষয়টা এখানে আলোচনা করছে। তাহলে 2011 সালের হিসাবে জনসংখ্যার ঘনত্ব কতজন জানো? যে হিসাবটা দেওয়া আছে 964 জন। তাহলে এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 964 জন। সেটা এখন অনেক বেড়ে গেছে। জনসংখ্যার ঘনত্ব 2011 সাল হিসাবে সে 964, এটা বেড়ে এখন খুব সম্ভব তোমার 1200 থেকে 1500 হবে। আবার গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্য আছে। এই একটা বিষয় গেল যে জনসংখ্যার ঘনত্ব, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 2011 সাল আদমশুমারি অনুসারে 964 জন। এরপর আসি আমরা 4 নম্বর যে বিষয়, মহিলা ও পুরুষের অনুপাত। মহিলা ও পুরুষের অনুপাত।
দেখো মহিলা পুরুষের উপর 2011 সালের অনুসারে যে তোমার এখানে মহিলা আছে 100 এটা অনুপাতের চিহ্ন 103, অর্থাৎ মহিলা আছে 100 জন, পুরুষ আছে 103 জন। যদি আমরা অনুপাতের হিসাবে যাই তাহলে মহিলা পুরুষের অনুপাত হলো 100:103। এটা একটু তোমার মাথায় রাখবা। আসলে এই পয়েন্টগুলো মাথায় রেখে এই সংখ্যাগুলো এমনি মনে থাকবে। নাম্বার 5, তারপরে আসো যে গ্রাম ও শহরের মধ্যে জনসংখ্যার বিষয়টা। গ্রাম এবং শহরে দেখো কোথাও গ্রাম এবং শহরের জনসংখ্যার অনুপাত। গ্রাম এবং শহরের জনসংখ্যার বিষয়ে 2011 সালের দেখো গ্রামে বসবাস করে কত? 72%। গ্রামে আসে 72.79, আর শহরে তাহলে শহরে কত কম লোক বসবাস করে দেখো 27.21% লোক। তাহলে আমরা যদি 100 জনে হিসাব করি তাহলে গ্রামে বেশি বেশি বসবাস করে দেখো 72 অর্থাৎ 72.79% লোক গ্রামে বাস করে এবং শহরে বাস করে 27.21% লোক। তাহলে গ্রাম ও শহরের মধ্যে জনসংখ্যার অনুপাতটা বোঝা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে গ্রামে জনসংখ্যা বেশি বসবাস করে, শহরে বেশি কম বসবাস করে মানুষ, সবচেয়ে কম। এরপর নাম্বার 6 নাম্বারটা দেখো যে পেশাভিত্তিক জনসংখ্যার বন্টন। কোন পেশায় লোক বসবাস? পেশাভিত্তিক জনসংখ্যার বন্টন। পেশাভিত্তিক জনসংখ্যার বন্টনের মধ্যে এটা হলো কৃষি এবং অকৃষি, দুটি পেশা আমরা ধরি। একটা হলো কৃষি পেশা আর একটা হলো অকৃষি। কৃষিকাজ বাদে আর যেগুলো আছে সব অকৃষির মধ্যে আছে। তাহলে 2011 সালে আদমশুমার অনুসারে কৃষিকাজে কতজন আর অকৃষিকাজে কতজন? দেখো কৃষিকাজ করে হলো 47.30% লোক হলো কৃষিকাজে নিয়োজিত, আর অকৃষিকাজে নিয়োজিত হলো 52% লোক, 52.70। এটা হলো কি 100 জনের মধ্যে হিসাব করা হয় মোট। তাহলে কৃষি শ্রম শক্তি হলো কি পেশাভিত্তিক হলো কৃষিকাজের সাথে জড়িত হলো 47%, আর অকৃষি কাজের সাথে জড়িত হলো 52% লোকজন। তারপর বয়স অনুপাতে জনসংখ্যার বিষয়টা দেখো, তাহলে আমাদের জনসংখ্যার বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে বয়স অনুপাতে 7 নাম্বার, বয়স অনুপাতে জনসংখ্যার বিষয়টা একটু দেখো। তাহলে বয়স অনুপাতে জনসংখ্যা হলো কি দেখো 0 থেকে 14 বছর, 0 থেকে 14 বছর দেখো কতজন? শতকরা 45.1%। তার মানে জনসংখ্যা 0 থেকে 14 বছর এরকম জনসংখ্যা আছে 45.1%। আর 60 বছর বা তার ঊর্ধ্ব, 60 বা তার ঊর্ধ্ব, 60 বা তার ঊর্ধ্বে এরকম জনসংখ্যা কিন্তু খুব কম, 5.4%। তারপর আছে 15 থেকে 59, এইখানে কিন্তু অনেক বেশি, 15 থেকে 59 বছর বয়স এইরকম জনসংখ্যার অনুপাত দেখো এখানে আছে প্রায় 49.5%। তাহলে 15 থেকে 59 বছরের দেখো জনসংখ্যা কিন্তু অনেক। আবার একদিকে 0 থেকে 14 বছর হলো 45%, খেয়াল করো। এরপর আসো সাধারণত 15 বছর থেকে 59 বছর পর্যন্ত জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে কর্মক্ষম জনগোষ্ঠী বলা হয়। এই যে এই 15 থেকে 59 এরা হচ্ছে কর্মক্ষম, তার মানে এরা কাজ করতে পারে। তার মানে বাদবাকি দেখো এই যে জনগোষ্ঠী এরা কিন্তু পরনির্ভরশীল বা এরকম কাজকর্ম করে না। তাহলে 15 থেকে 59 বছর বয়সে যারা আছে এরা হচ্ছে কর্মক্ষম। কারণ আমাদের দেশে 60 বছর হয়ে গেলেই তোমার রিটায়ারমেন্টে চলে যায়, অবসরে চলে যায়, সেই হিসাবে তাদের কাজ নেই। তাহলে বয়স অনুপাতে আমাদের বিষয়টা আমরা বুঝলাম যে 0 থেকে 14 বছর এরকম জনসংখ্যা আছে 45%, 60 বছরের ঊর্ধ্বে আছে 5.4%, এবং 15 থেকে 59 বছর এরকম আছে 49%। এরা হচ্ছে কর্মক্ষম, আর বাদবাকি জনসংখ্যা হলো পরনির্ভরশীল বা বেকার, এই যেটাই পরনির্ভর এটা।
বয়স অনুপাতে জনসংখ্যার বিষয়টি আমরা বুঝতে পারলাম। এখন আমরা আসি যে ধর্মভিত্তিক জনসংখ্যা। দেখো, ধর্মভিত্তিক জনসংখ্যার ভিতরে হলো এই মোট জনসংখ্যার ভিতরে বেশিরভাগ হলো মুসলিম। দেখো, মুসলিম হলো কত পার্সেন্ট? মুসলিম হলো 89.7% হলো মুসলমান। তারপরে হিন্দু আছে, দেখো হিন্দু ধর্মাবলী, এদের পার্সেন্টেজটা তোমরা জানা দরকার, 9.2%। আর বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলী আছে অন্যান্য, এর মধ্যে বৌদ্ধ থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, এরা আছে 1.1%। তাহলে বেশিরভাগ হলো কি আমরা বুঝতে পারছি আমাদের জনসংখ্যার বেশিরভাগ হলো মুসলিম বা মুসলমান। 89.7% মুসলিম আমরা এদেশে। তারপর হিন্দু ধর্মাবলী আছে 9.2%। আর অন্যান্য আছে, যার অন্যান্যর মধ্যে আছে খ্রিস্টান, বৌদ্ধ, এগুলো এই ধর্মাবলীর মধ্যে আছে হলো 1.1%। তাহলে ধর্মভিত্তিক জনসংখ্যার আমরা বিষয়টা বুঝতে পারলাম। এগুলো কিন্তু জনসংখ্যার কাঠামো। যদি পরীক্ষায় জনসংখ্যার কাঠামো আসে তাহলে কিন্তু এই বিষয়গুলো তোমাকে উল্লেখ করতে হবে, এই পয়েন্টগুলো। তারপরে নির্ভরশীলতার হার। দেখো, নির্ভরশীলতার হার। নির্ভরশীলতার হার বলতে কি বোঝাচ্ছে? দেখো, মোট জনসংখ্যার শতকরা 51% পরনির্ভরশীল। তাহলে পরনির্ভরশীল হলো কি? পরনির্ভরশীলতা হলো 51%, খেয়াল করো। আর 14 বছর পর্যন্ত শিশুর সংখ্যা মোট জনসংখ্যার 45%। 14 বছর বয়স এরকম জনসংখ্যা আছে, 14 বছর বয়স এরকম জনসংখ্যা হলো 45%। এরাও কিন্তু শিশুর মধ্যে পড়ে, যে এই 14 বছর বয়স পর্যন্ত হলো শিশু, এর হলো 45% হলো তোমার শিশু ধরা হচ্ছে। তাহলে বাংলাদেশের মোট জনসংখ্যার তুলনায় শ্রমশক্তির যোগান খুবই কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে শ্রমশক্তি যেটা কাজ করবে তাদের যোগান কিন্তু খুবই কম। একদিকে পরনির্ভরশীল দেখো 51%, আবার 14 বছর বয়স এরকম আছে 45%। তাহলে খুব অল্প, দেখো এখানে প্রায় 4% হলো তোমার কাজের বিষয়টার উপর ডিপেন্ড করতেছে। এরপর আসো নাম্বার 10 হলো শিক্ষার হার। 10 নম্বর শিক্ষার হার। দেখো, শিক্ষার হার হলো কি, যে নিম্ন জনসংখ্যার হার হলো আমাদের দেশে বেশি। বাংলাদেশের অধিকাংশ লোক অজ্ঞ, নিরক্ষর এবং কুসংস্কারপূর্ণ। তাহলে বাংলাদেশের সাক্ষরতার হার হলো কি, যে সাক্ষরতার হার। দেখো, সাক্ষরতার হার হলো কত? সাক্ষরতার হলো 57.9%। সাক্ষরতা মানে জাস্ট নাম সই করতে পারে এরকম সংখ্যা হলো 57.9%। এরপর আসো 11 নম্বর বিষয়টা আমরা আলোচনা করে দিই, প্রত্যাশিত গড় আয়ুষ্কাল। এটা কিন্তু বেশ বাড়ছে, গড় আয়ুষ্কাল। দেখো, গড় আয়ুষ্কাল বাংলাদেশে বর্তমানে হলো 67.2 বছর। অর্থাৎ গড় আয়ু হলো কি, মানুষ 67.2 বছর হলো মানুষ গড়ে জীবন মানে বাঁচে আর কি। এই গড় আয়ুটা আর একটু বাড়ছে। এটা হলো 2011 সালের পরিসংখ্যানটা বইতে দেওয়া আছে, সেই আলোকে আলোচনা করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম কি, যে বাংলাদেশের জনসংখ্যার কাঠামো, অর্থাৎ জনসংখ্যার মধ্যে কি কি বিষয়গুলো থাকে, সেই জনসংখ্যার কাঠামোর মধ্যে কি কি আলোচনা করলাম আমরা আলোচনা করলাম মোট জনসংখ্যা কত, নারী পুরুষের হারে জনসংখ্যার বন্টন কীরকম, জনসংখ্যার ঘনত্ব কত,
মহিলা পুরুষের অনুপাত কত, গ্রাম শহরের মধ্যে জনসংখ্যার বন্টন কীরকম, পেশাভিত্তিক জনসংখ্যার বন্টন কীরকম, বয়স অনুপাতে জনসংখ্যার বন্টন কেমন, ধর্মের ভিত্তিতে জনসংখ্যার বন্টন কেমন, শিক্ষার হার কেমন, এই প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কেমন, এইগুলো হলো কি বাংলাদেশের জনসংখ্যার তোমার কাঠামো। এখন আমরা আসি, দেখো যে মানব সম্পদ। তাহলে মানব সম্পদ একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মানব সম্পদ বলতে মূলত শ্রম শক্তিকে বোঝায়। এখান থেকেও কিন্তু কোশ্চেন হতে পারে যে মানব সম্পদ বিষয়টা কি। দেখো মানব সম্পদ, আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম। মানব সম্পদ এটা খুব একটা সোজা অধ্যায়। তাহলে মানব সম্পদ বলতে কি বুঝি? সুষম খাদ্য, স্বাস্থ্যসম্মত বাসস্থান, উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, উন্নত স্বাস্থ্যসেবা প্রভৃতি সুযোগ সুবিধা প্রদান, আর্থসামাজিক পরিবেশ সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশের শ্রম শক্তির গুণগত মান উন্নয়নকে বলা হয় মানব সম্পদ উন্নয়ন। তাহলে মানব সম্পদ হলো বলতে আমরা বুঝি শ্রম শক্তিকে বোঝায়। আর মানব সম্পদ উন্নয়নটা কী করে করা যায়? তাহলে মানব সম্পদ হলো তোমার মূলত একটি শ্রম শক্তি বোঝায়, অর্থাৎ একটি দেশের ভূমি ও মূলধনকে বস্তুগত সম্পদ হিসাবে এবং শ্রম শক্তিকে মানব সম্পদ হিসাবে বোঝায়। শ্রম শক্তি, দুটো শক্তি কাজ করে, একটা হলো তোমার বস্তুগত সম্পদ, একটি দেশের ভূমি ও মূলধনকে বলা হয় বস্তুগত সম্পদ, এবং শ্রম শক্তিকে বলা হয় মানব সম্পদ। এখন তুমি মানব সম্পদ উন্নয়ন বলতে কী বুঝি? এর সাথে আরেকটা যে বিষয়টা জড়িত, সেটা হলো মানব সম্পদ উন্নয়ন। তাহলে মানব সম্পদ উন্নয়ন করতে গেলে তোমাকে কী করতে হবে? সুষম খাদ্য, স্বাস্থ্যসম্মত বাসস্থান, উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, উন্নত স্বাস্থ্যসেবা প্রভৃতি সুযোগ সুবিধা প্রদান, আর্থসামাজিক পরিবেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশের শ্রম শক্তির গুণগত মান উন্নয়নকে বলা হয় মানব সম্পদ উন্নয়ন। এখন কোশ্চেন আসতে পারে যে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের উপায় কী? তুমি যদি মানব সম্পদকে উন্নয়ন করতে চাও, তাহলে মানব সম্পদের উন্নয়নের গৃহীত কর্মসূচিগুলো কী কী? তাহলে মানব সম্পদ উন্নয়নের গৃহীত কর্মসূচিগুলো কি কি দেখি একটু। মানব সম্পদ উন্নয়নের গৃহীত কর্মসূচি সমূহ। তাহলে তুমি যদি মানব সম্পদ উন্নয়ন করতে চাও, তাহলে 1 নম্বর কী করতে হবে? তোমাকে শিক্ষার বিস্তার করতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষার বিস্তার করতে হবে। তাহলে মানুষকে যদি তুমি মানব সম্পদে পরিণত করতে চাও, তাহলে অবশ্যই শিক্ষার বিস্তার করতে হবে। অশিক্ষিত লোককে শিক্ষার আনতে হবে। অদক্ষ লোককে দক্ষ পরিণত করতে গেলে অবশ্যই তোমাকে শিক্ষার বিস্তার ঘটাতে হবে। 2 নম্বর, কারিগরি প্রশিক্ষার প্রভাব বিস্তার ঘটাতে হবে। কারিগরি শিক্ষার প্রসার, কারিগরি শিক্ষার প্রসার করতে হবে। এগুলো একটু বই দেখে তোমরা পয়েন্টগুলো প্রসার। তাহলে কারিগরি বা টেকনিক্যাল জ্ঞান বা বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। তারপরে 3 নম্বর যে বিষয়টা হলো নারী শিক্ষার সম্প্রসার। নারী শিক্ষার সম্প্রসার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের একটা বড় জনগোষ্ঠী কিন্তু নারী, তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কুসংস্কার আচ্ছন্ন যে মেয়েরা কাজ করবে কেন, মেয়েরা ঘরে থাকবে, মেয়েরা বেশি লেখাপড়া করবে কেন, এইখান থেকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে আমাদের প্রশিক্ষণ বা শিক্ষার ব্যবস্থা করতে হবে। নারী শিক্ষা সম্প্রসারণ না করলে কিন্তু তুমি মানব সম্পদ উন্নয়ন করতে পারবে না। তারপরে নাম্বার 4-এ আসো, চিকিৎসার সুযোগ সুবিধা বৃদ্ধি। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, চিকিৎসার সুযোগ সুবিধা বৃদ্ধি। যেটা আমরা এখন দেখছি বাংলাদেশে যে চিকিৎসা ব্যবস্থা কি, সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ অসুস্থ হলে রাষ্ট্রীয় খরচে যদি আমরা স্বাস্থ্যসেবা দিতে পারি, তাহলে আমাদের দেশে যে স্বাস্থ্যের যে অবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে, কিন্তু আরও উন্নত করতে হবে। তাহলে মানুষ মানব সম্পদে পরিণত হবে। অর্থাৎ একজন মানুষ যদি সে সুস্থ না থাকে, তাহলে তার দিয়ে তুমি কোনো কাজই করাতে পারবে না, সে সম্পদে পরিণত হবে না। তাহলে আমাদের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে। তারপর আসো, স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা করতে হবে। শুধু স্বাস্থ্যসম্মত বাসস্থান, স্বাস্থ্যসম্মত বাসস্থান।
দেখো, স্বাস্থ্যসম্মত বাসস্থান করতে হবে। আমাদের দেশে বেশিরভাগ শ্রমিকরা কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। তাদেরকে যদি স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করার ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে তার শরীর স্বাস্থ্য ভালো থাকলে সে কাজ করতে পারবে এবং সে মানব সম্পদে পরিণত হবে। এটার ব্যবস্থা আমাদের করতে হবে। 6 নাম্বার যে বিষয়টা আসে সেটা হলো যে নিরাপদ পানির ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বর্তমান বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় পানির ব্যাপক সমস্যা। যে সুপেয় পানি, নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। পানি হতে হবে সুপেয়, অর্থাৎ যদি পানিটা যদি নিরাপদ না হয় তাহলে তোমার স্বাস্থ্য হানি হতে পারে, সেক্ষেত্রে মানব সম্পদের ঘাটতি দেখা যাবে। 7, পুষ্টিকর খাদ্যের যোগান করতে হবে। পুষ্টিকর খাদ্যের যোগান, পুষ্টিকর খাদ্যের যোগান দিতে হবে, অর্থাৎ খাবার পুষ্টিসম্মত হবে এবং এই খাবারের সাপ্লাইটা বাড়াইতে হবে। তারপর উন্নত পয় নিষ্কাশন। দেখো, এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। উন্নত পয় নিষ্কাশন, উন্নত পয় নিষ্কাশন অর্থাৎ কি ড্রেনেজ ব্যবস্থা বা স্যানিটারি ব্যবস্থা, এগুলো বেটার করতে হবে আমাদের দেশে। তা না হলে কিন্তু মানব সম্পদ উন্নয়ন করা যাবে না। তারপর হলো লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। লিঙ্গ বৈষম্য হ্রাস দূর করতে হবে। যে লিঙ্গ বৈষম্য হ্রাসে আমার মানব সম্পদ উন্নয়নের পথে বড় অন্তরায়। তাই লিঙ্গ বৈষম্য দূর করার মধ্যে পুরুষদের পাশাপাশি নারীদের কর্মের সমান সুযোগে নিশ্চিত করতে হবে, এই উদ্যোগ গ্রহণ করতে হবে। তারপরে 10 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হলো পরিবেশ উন্নয়ন। পরিবেশ উন্নয়ন, দেখো, পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। যে মানব সম্পদ উন্নয়নের জন্য প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ উন্নয়নের অপরিহার্য। পরিবেশ দূষিত থাকলে মানুষের স্বাস্থ্য হানি ঘটে এবং কর্মদক্ষতা হ্রাস পায়। তাই মানব সম্পদ উন্নয়নের জন্য পরিবেশ দূষণ রোধ করতে হবে। এরপর আসো আয়ের সুষম বন্টন। 11 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো আয়ের সুষম বন্টন। সুষম বন্টন, তাহলে আয়ের সুষম বন্টন মানব সম্পদ উন্নয়নের জন্য সমাজে আয় ও সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে হবে। আয় বন্টন অসমতা সমাজের বিদ্যমান দারিদ্রতা, নিম্ন জীবনযাত্রার মান ইত্যাদি দায়ী থাকে। তারপর সর্বোপরি 12 নম্বর হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা নিয়ন্ত্রণ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে উচ্চ জন্মহার ক্রমবর্ধমান দারিদ্রতা বাড়ায়, বেকারত্ব বাড়ায়, স্বল্প মাথাপিছু আয় করে, নিম্ন জীবনযাত্রার মান করে প্রভৃতি মূল্য রয়েছে হলো জনসংখ্যা দ্রুত বৃদ্ধি। তাহলে সেক্ষেত্রে জনসংখ্যা নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু আমার জীবনযাত্রার মান উন্নত করতে পারবো না। তাহলে মানব সম্পদ মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে না। তাহলে আমাদের যদি মানব সম্পদ উন্নয়ন করতে হয় তাহলে অবশ্যই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই বিষয়গুলো যদি শিক্ষার্থী বন্ধুরা আমরা গ্রহণ করতে পারি তাহলে বাংলাদেশের এই যে মানব সম্পদ উন্নত করতে পারবো এবং মানব সম্পদ উন্নয়নের পথে যে বাধাগুলো আছে সেগুলো দূর করা সম্ভব হবে। এরপর আমরা আসি যে আরেকটা বিষয় আছে, দেখো, আত্মকর্মসংস্থান, অর্থাৎ নিজের কাজের কর্মের ব্যবস্থা করা, সেটা হচ্ছে আত্মকর্মসংস্থান। তো আত্মকর্মসংস্থান বলতে কোনো ব্যক্তি আত্মকর্মসংস্থান, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আত্মকর্মসংস্থান, দেখো, এখন বৃত্তিমূলক শিক্ষা বা কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু যে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের দেশের আমরা সবাই লেখাপড়া করছি চাকরির জন্য। এখন সবাই যদি চাকরির জন্য এই লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে তাহলে কিন্তু বেকারত্ব বাড়তেই থাকবে। কিন্তু এর মধ্যে যদি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা থাকে, অর্থাৎ আত্মকর্মসংস্থান বলতে কোনো ব্যক্তির কৃষিকাজ, ক্ষুদ্র ব্যবসা বা কুটিরশিল্প নিয়োজিত হয়ে স্ব-উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাকে বোঝায়। তাহলে আত্মকর্মসংস্থান কীভাবে করতে পারবে তুমি? যে কৃষিকাজ, ক্ষুদ্র ব্যবসা বা কুটির শিল্পে নিয়োজিত হয়ে স্ব-উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থাকে বলা হয় আত্মকর্মসংস্থান। তাহলে কর্মসংস্থান বা স্বকর্মসংস্থা এমন এক ধরনের কর্মসংস্থান যা স্বল্প মূলধন এবং সামান্য প্রশিক্ষণ দিয়ে একজন ব্যক্তিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেয়, যা তাকে পরনির্ভরশীলতা ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে। তাহলে তুমি আত্মকর্মসংস্থান আমরা করতে পারি কী করে? কুটির শিল্পের প্রসারের মাধ্যমে। কারণ কুটির শিল্পের প্রসার হলে কী হবে জানো? কুটির শিল্পের মূলধনের প্রয়োজন হয় এবং নিজের পরিবারের সদস্য সংখ্যা দিয়ে প্রথমে কাজ শুরু করা যায়। সেক্ষেত্রে স্বল্প মূলধনের প্রয়োজন হয়
এবং নিজে নিজেই তৈরি করা যায়। আস্তে আস্তে শিল্পের বিকাশ ঘটিয়ে তুমি তোমার আরও বেকার তাদেরকে কাজের আওতায় আনতে পারলে। তাহলে আমাদের বর্তমান সরকারের কিন্তু একটা বড় উদ্যোগ হলো যে আত্মকর্মসংস্থানের দিকে এগিয়ে যাওয়া। তার সেই লক্ষ্যে কী করছে, সরকার কারিগরি এবং প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয়গুলো বাড়াচ্ছে। এটা খেয়াল করো, এখন প্রায় এই বিশ্ববিদ্যালয়গুলোই কিন্তু প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয় তৈরি স্থাপন করা হচ্ছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ কারিগরি শিক্ষা অর্থাৎ এমন একটি শিক্ষা যে আমি যদি মোবাইল টেকনোলজির উপরে যদি জ্ঞান থাকে, কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যারের উপরে যদি আমার জ্ঞান থাকে, সেই অনুসারে আমি সাধারণ লেখাপড়ার পাশাপাশি যদি কম্পিউটার ঠিক করার বিষয়টা আমি শিখতে পারি, মোবাইল ঠিক করার বিষয়টা শিখতে পারি, বা অন্যান্য হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, এগুলোর উপর যদি প্রশিক্ষণ নেই, তাহলে কিন্তু বর্তমান বাংলাদেশে বহু যুবক আছে যারা এই তোমার গবাদি পশু পালন করেই কিন্তু স্বাবলম্বী হয়েছে এবং নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং পাশাপাশিও অন্যান্য যুবকদেরকেও এই তারা কাজের ব্যবস্থা করে দিচ্ছে। এবং মৎস্য চাষ, এবং বহু ছেলে মেয়ে এখন কিন্তু লেখাপড়া শেষ করেই তারা গ্রামে ফিরে যাচ্ছে, যে সেখানে নিজে কাজের ব্যবস্থা করছে। একদিকে সে উদ্যোক্তা হচ্ছে এবং দেশের বেকার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটাই হচ্ছে আত্মকর্মসংস্থান। সবাই আমরা আমাদের দেশে লেখাপড়া করি সবাই চাকরির উদ্দেশ্যে। যদি 100 জনের চাকরির পিছনে দৌড়ায়, তাহলে কিন্তু কে কৃষিকাজ করবে, কে মৎস্য পশুপালন করবে, কে কুটির শিল্প স্থাপন করবে। এরকম কুটির শিল্পের নানামুখী উদ্যোগ আছে। যেমন দেখো কুটির শিল্পের মধ্যে কতগুলো স্তর আছে, সেগুলো কি আছে দেখো, যে মাদুর তৈরি করা, নারিকেলের সুগন্ধি দ্রব্য তৈরি করা, কাগজের ঠোঙা তৈরি করা, মৌমাছি চাষ করা, হাঁস মুরগি চাষ করা, তারপরে উলের কাজ করা, কাঠের বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি করা, সুটকেস, মানি ব্যাগ প্রভৃতি চামড়াজাত দ্রব্য, কাঁসা পিতলজাত দ্রব্য, মাটির হাঁড়ি, কলসি, থালা, ফুলের টব, পুতুল প্রভৃতি। এইসব কাজগুলো কিন্তু সবই কুটির শিল্পের আওতায়। আর এগুলো নিজস্ব বাসায় নিজেই তৈরি করা সম্ভব হয়। এগুলো আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন বিষয়টা হলো, আত্মকর্মসংস্থান হতে গেলে তোমার কি করণীয়? তাহলে আত্মকর্মসংস্থানের জন্য করণীয়টা কি, সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে তোমার অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলো তোমাকে ওভারকাম করতে হবে। যেমন সাময়িক বিপর্যয়ে ভেঙে পড়লে চলবে না, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ও সাহস থাকতে হবে। এটা আত্মকর্মসংস্থানের প্রধান কাজ। তোমার ধৈর্য ও কি থাকতে হবে, সাহস থাকতে হবে। সাহস অর্থাৎ বিপর্যয় আসবে, সেখানে ধৈর্য ধারণ করতে হবে এবং সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। 2 নম্বর, লেখাপড়া শিখে কেবল চাকরির সন্ধানে বেকার ঘুরে বেড়ালে চলবে না, বরং নিজের উদ্যোগে কিছু করার মানসিকতা থাকতে হবে। 2 নম্বর, নিজে কিছু করব, কিছু করার মানসিকতা। নিজে কিছু করার মানসিকতা, এটা কিন্তু লেখাপড়ার মানসিকতা। নিজে কিছু করার মানসিকতা আমাদের থাকতে হবে। মানসিকতাটা শুধু লেখাপড়া করলেই যে আমি চাকরি করব, তারা কোনো কাজকে ছোট মনে না করা, কোনো কাজকে ছোট মনে করা যাবে না, কোনো কাজকে ছোট মনে করা যাবে না, ছোট মনে করা যাবে না। তাহলে আত্মকর্মসংস্থান হতে গেলে তোমাকে এই পয়েন্টগুলোর উপর গুরুত্ব দিতে হবে অনেক। তারপর আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে পরিবারের সকল সদস্যদের সহানুভূতি, সহযোগিতা নিতে হবে। তাহলে পরিবারের সহযোগিতা দরকার, তোমার পরিবারের সহযোগিতা নিতে হবে তোমাকে। এখন অনেক সময় অনেক পরিবার সহযোগিতা করতে চায় না, এটা একটা বড় অসুবিধা। পরিবারের সহযোগিতা নিতে হবে। তারপর বলছে সাময়িকভাবে কোনো সামাজিক প্রতিকূল সম্মুখীন হলে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে এবং নিজের চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে সবার প্রশংসা অর্জন করতে হবে। তাহলে ভালো চরিত্রের অধিকারী হতে হবে। ভালো চরিত্রের অধিকারী আমি যদি বলি, এটা ভালো চরিত্রের অধিকারী হতে হবে, তাহলে তুমি আত্মকর্মসংস্থান হতে পারবে। তারপরে হলো কি, সততা ও নিষ্ঠার সাথে আত্মকর্মসংস্থার মূল চাবিকাঠি। সততা এবং নিষ্ঠা থাকতে হবে। সততা থাকতে হবে। আসলে সততা ও নিষ্ঠা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দরকার। সততা ও
নিষ্ঠাই হলো আত্মকর্মসংস্থানের মূল চাবিকাঠি। নিষ্ঠাই হলো আত্মকর্মসংস্থানের মূল চাবিকাঠি। মূল বিষয়। তাহলে এই বিষয়গুলো যদি থাকে তাহলে তোমার আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আত্মকর্মসংস্থানে যখন নিজে নিজে কিছু করতে যাবে তখন এই সমস্যাগুলো তোমার সম্মুখীন হবে, কিন্তু ধৈর্য সাহসিকতা থাকতে হবে এবং মন মানসিকতা থাকতে হবে যে না আমি কিছু করবো না, আমি পারবই, তাহলে তুমি আত্মকর্মসংস্থান হতে পারো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় জনসংখ্যা, মানব সম্বন্ধ, আত্মকর্মসংস্থানের এখানে 3টা বিষয় আছে। 3টা বিষয় থেকে পরীক্ষা কোশ্চেন আসে। তাহলে জনসংখ্যার মূল কোশ্চেন হলো একটা হলো জনসংখ্যা বৃদ্ধি কেন হয়, জনসংখ্যা বৃদ্ধি হ্রাস করা যায় কী করে, জন্মহার মৃত্যু হার নির্ণয় করো, জনসংখ্যা ঘনত্ব নির্ণয় করো, এই একটা পার্ট গেল। আর একটা আছে ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব, আর একটা আছে আধুনিক জনসংখ্যা বা কাম্য জনসংখ্যা তত্ত্ব, তারপর জনসংখ্যার কাঠামো, এরপর আসে মানব সম্পদ কী, মানব সম্পদ উন্নয়নের উপায়, তারপরে আত্মকর্মসংস্থান কী, আত্মকর্মসংস্থানের পক্ষে তোমার বাধাগুলো কী করে, কীভাবে আত্মকর্মসংস্থানে নিয়োজিত করা যায় বা আত্মকর্মসংস্থান গেলে কী কী প্রত্যয় থাকতে হবে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম। তাহলে আজকের ক্লাস দিয়ে আমরা চতুর্থ অধ্যায়টা শেষ করলাম এবং এখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই একটা প্রশ্ন পাবে এবং অ্যান্সার করতেই হবে এই দ্বিতীয় অধ্যায় থেকে, এই চতুর্থ অধ্যায় থেকে অর্থনীতি দ্বিতীয় পত্রে। তাহলে এতক্ষণ ধরে যারা আমার এই অনলাইন ক্লাস অংশগ্রহণ করলে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত হারুন মোল্লা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো অর্থনীতি দ্বিতীয় পত্রের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।